সাম্প্রতিক সময়ে বিএনপির যে কর্মকাণ্ড, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নির্লজ্জভাবে দলীয়করণ করা থেকে শুরু করে নানান অপকর্ম, এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে মুখ খুলেছে জামাত। কিন্তু ইসলামী ব্যাংক বিষয়ে জামাত কিং কর্তব্য বিমূঢ়, কিছু করার থাকছে না, এটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 7টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে একজন ব্যর্থ সোয়েটার ব্যবসায়ীকে, এস আলমের দালালকে। আরো অনেক জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ করছে। দলীয়করণ করার একটা লিমিট আছে, খালেদা সরকারও করতো, কিন্তু যোগ্য লোকজনকে নিয়োগ দিত। এখন অযোগ্য লোকজনকে নিয়োগ দিচ্ছে, এক একজন ভিসি নিয়োগ দিচ্ছে যাদের পিএইচডি যেখান থেকে করেছে ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক নর্মাল জায়গা। মানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার মতো কোনো যোগ্যতা তাদের নাই। তারা সারা জীবন যা করেছেন সেটা হচ্ছে লাগারে লাগা, ধান লাগা। এদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে বিএনপি সরকার। এইসব বিষয় নিয়ে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করেছে। মাওলানা আব্দুল হালিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, কিন্তু ইসলামী ব্যাংক নিয়েও ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন, কিন্তু কোনো আশার বাণী নেই। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক জামাতের হাতছাড়া হয়ে যাচ্ছে এবং জামাত কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না এখানে। এমনকি এখান থেকে তাদের নেতাকর্মীদের আমানত সরিয়ে নিবে তাও না, বরং ওই জামাতের একটা অংশ যেভাবে আওয়ামী লীগের যে দখল তার সাথে যেভাবে আতাত করেছিল যে ভাই দখল করেন করেন আমাকে কিছু একটা দেন। জামাতের অনেকে কিন্তু নামে বেনামে লোনের সাথে জড়িত, ইসলামী টাকা পয়সা খেয়েছে। আবার যে ঠিক আছে আওয়ামী লীগ দখল করেছে, বাবারা আমার যারা চাকরি করে এদেরকে চাকরিচ্যুত করো না, ব্যাংক নিয়ে নিয়েছো নাও। এখনো এটা করবে যে বিএনপি সরকার, বাবারা তোমরা আমার ব্যাংক নিয়ে নিয়েছো নাও, কিন্তু আমার লোকজনকে মাইরো না, আর বিনিময়ে আমি আমার আমানত সরাবো না। এছাড়া জামাতের কিছু করার নাই। আর বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়োগ হয়েছে এটার প্রতিবাদ করেছে, কিন্তু এই প্রতিবাদ জমাতে পারছে না জামাত। জামাত সংবাদ সম্মেলন করেছে, এর কোনো ফলাফল আসবে না। এমনকি জামাত যে প্রতিবাদ করেছে এই প্রতিবাদ নিয়ে না একটা ভালো মানের ফটোকার্ড বানানো যাবে, না ছোট্ট একটা ক্লিপস ভাইরাল করা যাবে, কিছু না। মাওলানা আব্দুল হালিম সংবাদ সম্মেলন করেছেন, মনে হয় যেন তিনি ঘুমান, মানে ঘুম আসে। এহসানুল মাহবুব জুবায়ের কিংবা মাওলানা আব্দুল হালিমরা যখন কথা বলেন এটা ন্যাচারালি মনে হয় যেন তারা ঘুমান। রাজনৈতিক প্রতিবাদ করা এইসব ঘুমন্ত লোকদের কাজ না, এটা করবে শক্তিশালী লোকজন, যাদের কথা শুনলে, যাদের কথার ভয়েস শুনলেই প্রতিপক্ষের মধ্যে কাঁপন ধরা শুরু হবে, যাদের সাউন্ড ভয়েস স্মার্ট প্রেজেন্টেশন আছে। রুহুল কবির রিজভিরা কবিতার মতো কথা বলতেন, একটা আকর্ষণীয় ভাব ছিল, ওটা নিয়ে মিম বানানো যেত, ট্রল করা যেত এবং প্রতিবাদমূলক কন্টেন্ট তৈরি করা যেত। আর জামাতের এই যে প্রতিবাদ, এগুলোর ব্যাকগ্রাউন্ডেই ভালো না। মানে কেমন ব্যাকগ্রাউন্ড, এতে ভিডিও করলে অর্ধেক ব্যাকগ্রাউন্ড দেখা যায়, অর্ধেক দেখা যায় না। মানে ব্যানার সাইজ পিছনে কতটুকু রাখতে হয় এই সেন্সটাও তাদের নাই। কার মাধ্যমে কোন বক্তব্য দেওয়াতে হবে এটাও নাই। আমি স্পষ্ট করে বলছি, আমাদের এই আলোচনা যেহেতু শুনেন জামাতের লোকজন, অনেক কিছুই মানেন, এই প্রতিবাদমূলক যে কোনো সংবাদ সম্মেলন এটা জামাতের করতে পারে শুধু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আর কেউ পারে না। গোলাম পরোয়ার সাহেবের কথার মধ্যে একটা স্পিড আছে, তাকে দিয়ে প্রতিবাদ করেন, প্রতিবাদ ভাব আসে। অন্য যাদেরকে দিয়ে পড়ান তাতে ঘুম আসে দেখলে। দর্শক, জামাত এটা প্রতিবাদ করছে, মুখ খুলেছে, কিন্তু কিছুই করতে পারবে না, এর কোনো ফল আসবে না। বিএনপির মতো করবে, এমনকি হ্যাঁ প্রতিবাদের উদ্দেশ্য সরকারকে তাদের ওই জায়গা থেকে ফিরিয়ে আনা সবসময় না, কারণ সরকার যা করবে, কিন্তু জনমত তৈরি করা, যে সরকার কাজটা ভুল করেছে, জনগণ যেন ওদেরকে 2-4টা গালি দেয়, এই কাজটাও জামাত করতে পারবে না। জনগণ যেন ওদের উপর ক্ষুব্ধ হয়, এটাও করতে পারছে না। তা বিরোধী দল হিসাবে বিএনপি সরকার যে অপকর্ম, ইসলামী ব্যাংক দখল করে নিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সেই পুরনো রাজনৈতিক চর্চার একটা আড্ডাখানা বানাচ্ছে, এখানে গবেষণা কিচ্ছু হবে না, অযোগ্য লোকদের ভিসি নিয়োগ দিচ্ছে। তো এই জায়গায় জামাত তো জমাতেই পারছে না। দেখেন জামাতের ব্যর্থতাটা একটু দেখাই হাতে কলমে। জামাত কোনো একটা ইস্যুর উপর নিজেরাই ইস্তেকামাত থাকে না। যেমন খলিলুর রহমান আর রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার চাই, খলিলুর রহমানের পদত্যাগ চাই। কয়েক মিনিট জামাত রাজপথে মিছিল করেছে, তারপরে জামাত উধাও, এটা নিয়ে আর কোনো কথা নেই। এটা কোনো রাজনীতি? আপনি একটা ইস্যু নিয়ে নামলে সিরিয়াসলি নামেন, যে এটা নিয়ে আমরা তোলপাড় সৃষ্টি করব। খলিলুর রহমানের বিরুদ্ধে কথা বলে বরং জামাত ফাঁদে পড়েছে। খলিলুর রহমানের বিরুদ্ধে মিছিল করার পরেই
সেই বাটপার ভুয়া প্রফেসর ভুয়া ডক্টর মাহমুদুল্লাহর চিঠি ফাঁস হয়েছে, ওইটা নিয়ে রিপোর্ট হয়েছে, তা জামাত চুপচাপ। আবার নানান বিষয়, সেই পিয়ার সিস্টেমের কথা আসেন অতীতে ইউনূসের আমলে। দেখেন, ঘাট তারা না হলে রাজনীতিতে টিকে থাকা যায় না। যেমন বিএনপি নির্বাচন আদায় করে ছেড়েছে, দেখছেন, নইলে ইউনূস সরকার পতন যাক, চলে যাক, পতন চাই, কত কিছু বলেছে, পদত্যাগ চাই অমুকের। আর জামাতের ভুল হয়েছে, কারণ জামাত যদি ওই সময় আঙ্গুল বাঁকা করে থাকতো তাহলে জামাতকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারতো না। 2008 সালে ভুল করেছে, 111 সরকার আমলে নির্বাচন, যে শহীদ নেতাদের শহীদ হতে হয়েছে। যেমন পিয়ার সিস্টেমের দাবিতে আন্দোলন করেছে জামাত, কয়েক সপ্তাহ আন্দোলন করে জামাত ঘরে ফিরে গেছে। পিয়ারের কথা জামাত আর ভুলে উচ্চারণ করে না, অথচ পিয়ার ভালো জিকির শুরু করেছিল। কিন্তু যদি জামাত ওই সময় অনার থাকতো যে পিয়ার ছাড়া বাংলাদেশে জামাত নির্বাচন করবে না, করতে দিবে না, ইউনূস সরকার বাধ্য হতো পিয়ারের ভিত্তিতে দিতে। আর পিয়ারের ভিত্তিতে দিলে বাংলাদেশ বদলে যেত, বিএনপি ক্ষমতায় যেত, এরকম হতো না। বিএনপি জামাত দুই দলই ক্ষমতায় থাকতো, কারণ দুই দলের জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। দেখেছেন, তো পিয়ারের উপর কেন জামাত ইস্তেকামাত থাকলো না, পিছু হটেছে কেন? কোনো কিছু বলেই তো জামাত মাঠে থাকে না, ঘরে চলে যায়। এরপরে নির্বাচন কারচুপি হয়েছে কি, 2-4 লাইন বলে ঘরে ফিরে গেছে। খলিলুর রহমান, রেজওয়ানা হাসান এই করেছেন সেই করেছেন, রেজওয়ানা হাসানের বিরুদ্ধে জামাত মুখে কুলু পেটেছে, এখন আর কিছু বলা যাবে না। তো এখন এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, ইসলামী ব্যাংক দখল, অমুক তমুক, এটাও তো জামাত কিছু বলবে না। একটা সংবাদ সম্মেলন করেছে, এমনিতেই সংবাদ সম্মেলনে বক্তার মধ্যে ঘুম ঘুম ভাব, সে বাসায় যে ঘুমাবে অথবা ইফতারি খাবে সন্ধ্যার সময়, শেষ ঘটনা এখানেই শেষ। বিএনপি যা ইচ্ছা তা করবে, মানে এটা কি? এটা কি বিরোধী দল না গৃহপালিত বিরোধী দল? দর্শক, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের নিন্দা যা বললো জামাত, এই শিরোনামে রিপোর্ট করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি। এটা সব পত্রিকাও আসবে না। গোলাম বরর বললে একটু ভাব আসতো, পত্রিকা আসতো, অথবা যমুনা টিভি বা বিভিন্ন টেলিভিশন চ্যানেল শর্ট ক্লিপে রিপোর্ট করতো এবং ওটা ভাইরাল হতো, কারণ তার কথা শুনতে মজা আছে। আর এই ধরনের নেতাদের কথা শোনে না তো মানুষ। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে নিয়োগে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম অত্যন্ত মেধাবী মানুষ, যোগ্য লোক, তাকওয়াবান লোক। আমি তার ভক্ত, কারণ জামাতের নেতাদের যাদের নিয়ে কোনো সমালোচনা করা যায় না তাদের মধ্যে মাওলানা আব্দুল হালিম একজন। কিন্তু অপাত্রে তাকে কাজে লাগালে তো হবে না, এইসব সংবাদ সম্মেলন তাকে দিয়ে করালে হবে না, এটা বেমানান। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি কথা বলেন, মাওলানা আব্দুল হালিম দলীয় ভিত্তিতে বহু প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে, ভিসি গভর্নর নিয়োগ তার উদাহরণ। নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধ প্রশাসক নিয়োগ করা হয়েছে দাবি করে এর নিন্দা জানান তিনি, অথচ এর বিরুদ্ধে কোনো জনমত গড়ে তুলতে পারছেন না। এদিকে নিন্দা জানান, ওদিকে নুরুল ইসলাম বুলবুল সে হারুনকে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন না প্রশাসক হয়েছেন, আপনাকে কনগ্রাচুলেশন, এবং হারুন ওটা গুনছেই না। মানে হারুনকে চাপতে গেছে নুরুল ইসলাম বুলবুলের মতো একজন স্মার্ট নেতা। আরে আপনি অবৈধ বলছেন, আবার তাকে আপনি স্বাগত জানান কেন, অভিনন্দন জানান কেন? মাওলানা আব্দুল হালিম বলেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ জুলাই স্পিড পরিপন্থী, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, ইউজিসির চেয়ারম্যান, এগুলো জুলাইয়ের স্পিড, গণতন্ত্র বিপক্ষে সরকারের অবস্থান ভালোভাবে নেবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এটাও এইসব কথাবার্তা বলছে। বাট কথার মধ্যে কোনো স্পিড নেই এবং কোনো গতি নেই, কিছুই করতে পারবে না। এগুলো কোনো তাৎপর্য আমি দেখছি না।